আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। অনার্স দ্বিতীয় বর্ষ প্রাণীবিদ্যা এই এই কোর্সের আন্ডারে যে ক্লাসগুলো হয় সেই নিয়মিত ক্লাসে আজকে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি সকলে ভালো আছো। দ্রুত সবাই লাইভ ক্লাসে জয়েন করে ফেলো। আমরা এখনই ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। ওকে, তো আমরা আগের ক্লাসগুলোতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই সম্পর্কে হালকা একটু ধারণা নিয়ে রাখি, তাহলে তোমাদের ক্লাসের কন্টিনিউটি বুঝতে সহজ হবে। সো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম আগের ক্লাসে, সেটা হলো যে ফাইলাম কর্ডাটার আন্ডারে ফাইলাম কর্ডাটা। সো এই কর্ডাটার প্রথমে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। এক হলো অ্যাক্রেনিয়াটা, দুই হলো ক্রেনিয়াটা। সো অ্যাক্রেনিয়াটা হলো ক্রেনিয়াটা। সো অ্যাক্রেনিয়াটার আন্ডারে ছিল তিনটি সাব ফাইলাম, দ্যাটস মিন দুইটি সাব ফাইলাম, দ্যাটস মিন হলো উপপর্ব। কি কি ছিল? ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা। ইউরোকর্ডাটার আন্ডারে আবার তিনটি ক্লাস ছিল, অ্যাসিডিয়াসি, থেলিয়াসি এবং লার্ভাসি। এবং সেফালোকর্ডাটার আন্ডারে একটি ক্লাস ছিল। ঠিক আছে, ওকে। সো লেপ্টোকার্ডি একটা ক্লাস ছিল, এবং ক্রেনিয়াটা যেটা আছে তার আন্ডারে একটি মাত্র সাবফাইলাম আছে, অর্থাৎ উপপর্ব ছিল, সেটা হলো ভার্টিবাটা। সো এই ভার্টিবাটাকে আমরা এখান থেকে মূলত শুরু করবো। গত ক্লাসে আমরা ভার্টিবাটা পর্যন্ত আলোচনা করেছি আর কি। সো এই ভার্টিবাটা যেটা আছে, তো সেই ভার্টিবাটার আবার দুটি তোমার বিভাগে ভাগ করা হয়েছে ভার্টিবাটাকে। সো বিভাগগুলো কি কি? এক হলো অ্যাগনাথা এবং দুই হলো কি ন্যাথোস্টোমাটা। ওকে, এটার আন্ডারে কি ছিল? একটা সাবফাইলাম ভার্টিবাটা। ভার্টিবাটা ভার্টিবাটাকে আবার দুটি বিভাগে ভাগ করা হয়েছে। বিভাগ এক অ্যাগনাথা, বিভাগ দুই ন্যাথোস্টোমাটা। সো অ্যাগনাথাকে আবার তিনটি ক্লাসে ভাগ করা হয়েছে। ঠিক আছে, সো তার যে তিনটি ক্লাস আছে সেই তিনটি ক্লাস নিয়ে আমরা এখন আলোচনা শুরু করব। ওকে, আবার ন্যাথোস্টোমাটাকে আবার দুটি উপশ্রেণীতে ভাগ করা হয়েছে। ঠিক আছে, পিসেস এবং টেট্রাপোডা। সো আমরা এখানে পরে যাচ্ছি আর কি। তো আগে আমরা এই যে অ্যাগনাথার আন্ডারে যে তিনটি ক্লাস আছে সেগুলোর বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সো চলো যাই, শুরু করে দিচ্ছি আমরা। সো তার প্রথম যে ক্লাসটা আছে তার নাম হলো অস্ট্রাকোডার্মি। এই ক্লাসটা আছে অস্ট্রাকোডার্মি। ওকে, অস্ট্রাকোডার্মি আছে, তার ক্লাস হলো অস্ট্রাকোডার্মি। ওকে, ক্লাস অস্ট্রাকোডার্মি। এই যে অস্ট্রাকোডার্মি একটি ক্লাস রয়েছে, তো সেই ক্লাসের কি বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা এখন আলোচনা করব। সো প্রথমেই বলে রাখি যে অস্ট্রাকোডার্মি যে ক্লাসটা আছে, তো এই অস্ট্রাকোডার্মিতে
যত প্রাণী ছিল সবাই কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। তাহলে ১ নম্বর আমরা শিখতেছি অস্ট্রাকোডার্মি এই যে ক্লাস, সেই ক্লাসের সকল প্রাণী কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে আরকি। তাহলে ১ নম্বর হলো বিলুপ্ত। এটা তোমরা মার্ক করে নাও যে বিলুপ্ত হয়ে গেছে আরকি। ওকে? আচ্ছা। ২ নম্বর বৈশিষ্ট্যে যাব যে তাদের যে দেহটা, মূল দেহটা ছিল কি? অনেকটা মাছের মতো ছিল তাদের দেহটা। মাছের মতো এবং দেহ অপেক্ষা মস্তক ছিল কি? অনেক বড়, অর্থাৎ বৃহদাকার ছিল। ওকে? দেহ অপেক্ষা মস্তক ছিল কি? বৃহদাকার। দেহ অপেক্ষা মস্তক ছিল কি? বৃহদাকার। ওকে? দেহ অপেক্ষা মস্তক ছিল কি? বৃহদাকার। দেহ অপেক্ষা মস্তক ছিল বৃহদাকার। মিশু জয়েন করেছো, ওয়ালাইকুম আসসালাম। উষা জয়েন করেছো, ওয়ালাইকুম আসসালাম। আশা করি সকলে ভালো আছো। দ্রুত সকলে জয়েন করে ফেলো। তো একটু আমি এই যে এখন যে ক্লাসগুলো নেব, তোমরা চেষ্টা করবে যতটা সম্ভব হলো ইকো করার আরকি। নিজে, নিজে আমি যে বলবো সেটা তোমরা নিজেরাও একটু বলার চেষ্টা করবে মনে, মনে এবং সেগুলো এখন একটু মেমোরাইজ করার চেষ্টা করবে। আমি আগেই বলেছি যে আমরা যে এই যে ক্লাসিফিকেশন পড়ছি, ক্লাসিফিকেশন হলো বায়োলজির বিশেষ করে জিওলজির যে পার্ট আছে সেই পার্টের মধ্যে সবচেয়ে কঠিন একটা জায়গা আরকি। এইগুলো আসলে মনে রাখাটা বা মুখস্থ রাখাটা খুবই ডিফিকাল্ট কাজ আরকি। তো আমরা যেটা করতে পারি যে একটু সিকোয়েন্স অনুযায়ী মাথায় রাখার চেষ্টা করবো আরকি। বারবার আমাদের যে রিভাইজ হবে, এখন একবার পড়তেছি এরপর আবার পড়বো, এরকম বারবার রিভাইজের মাধ্যমে কিন্তু এগুলো মনে রাখতে হবে। এবং আমি এও বলেছি যে করডাটা পর্বের যে আউটলাইনটা আমরা শিখছি আরকি, এটা হলো তোমার বেসিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আরকি। পরবর্তী পার্টগুলো বুঝতে তোমার জন্য সহজ হবে আরকি। তো আমরা পড়তেছি অস্ট্রাকোডার্মি। সো প্রথম বললাম যে এই পর্বে এই ক্লাসের অস্ট্রাকোডার্মি ক্লাস যে আছে সেই ক্লাসের সকল প্রাণী কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে আরকি। এক। তারপরে শিখলাম যে দেহ অপেক্ষা কি? মস্তক কি ছিল? বৃহদাকার। তার দেহের থেকে মাথা ছিল বড়। ২ গেল। ৩ নাম্বার, দেহ ছিল অস্থিময়। দেহ ছিল কি? অস্থিময় এবং বৃহদাকার আইসে কি ছিল? আবৃত ছিল আরকি। ৩ নাম্বার হচ্ছে দেহ অস্থিময় এবং বৃহদাকার আইসে কি? সেগুলো কি ছিল? আবৃত ছিল আরকি। দেহ ছিল অস্থিময় এবং বৃহদাকার আইসে কি? সেগুলো আবৃত। দেহ ছিল কি? অস্থিময় এবং বৃহদাকার আইসে কি? সেগুলো আবৃত। তাহলে ১ নাম্বার শিখলাম অস্ট্রাকোডার্মি। অস্ট্রাকোডার্মি বানানটা দেখো, অস্ট্রাকোডার্মি। সো অস্ট্রাকোডার্মিতে আমরা কি দেখতেছি যে এই পর্বে এই ক্লাসের সকল প্রাণী কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। ১। ২ নাম্বার বললাম যে এর মূল দেহটা অনেকটা মাছের মতো এবং তার দেহটা, দেহের থেকে মস্তকের আকার কি থাকে? বৃহৎ হয়ে থাকে আরকি। তারপর বললাম যে দেহ অস্থিময়, দ্যাটস মিন অস্থি দিয়ে তার দেহটা গঠিত হয়েছে, মানে বিশেষ কঙ্কাল, অন্তঃকঙ্কাল যেগুলো আছে সেগুলো অস্থি নির্মিত এবং তার দেহটা, পুরো দেহটা আইস দ্বারা কি থাকে? আবৃত। বড় আকারে আইস দ্বারা কি ছিল? আবৃত ছিল আরকি। ওকে? এবার আসো মস্তক অংশের দুটি পার্শ্বীয় চক্ষুর সাথে একটি পিনিয়াল চক্ষু ছিল আরকি। পিনিয়াল চক্ষু। সো দুটি পাশে তো একটা, দুই পাশে দুটো তো চক্ষু ছিলই, এর সাথে সাথে আরো কি ছিল? পিনিয়াল চক্ষু ছিল। পিনিয়াল চক্ষু। ওকে? হ্যাঁ, পিনিয়াল চক্ষু ছিল। পিনিয়াল চক্ষুটা হলো একটা আলোক সংবেদী একটা অংশ আরকি। হ্যাঁ, আলোক সংবেদী অংশ। দ্যাটস মিন তোমার চোখ তো আছেই, নরমালি সে দেখার জন্য কাজ করে আরকি। এছাড়াও হলো তার এক্সট্রা একটা অংশ ছিল পিনিয়াল চক্ষু যেটা, সেটা তারা কি করছে? তারা কোনো আলো তাদের শরীরে পড়লে সেটা সম্বন্ধে একটা তারা সেন্স নিতে পারতো আরকি। তো সেইখান থেকে আসছে পিনিয়াল চক্ষুর কথা এখানে এসছে আরকি। ওকে? তাহলে আমরা ১ নাম্বার কি শিখলাম? যে অস্ট্রাকো অস্ট্রাকোডার্মি এই ক্লাসের সকল প্রাণী কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। ২ শিখলাম যে এরা অনেকটা দেখতে মাছের মতো, অনেকটা দেখতে কার মতো? মাছের মতো আরকি এবং তাদের মস্তক দেহের থেকে কি হয়ে থাকে? বড় হয়েছিল আরকি। আচ্ছা, ৩ নাম্বার শিখলাম যে তারা দেহ কি? অন্তঃকঙ্কাল কি? অস্থি নির্মিত এবং সারা দেহ কি? আইস দ্বারা কি ছিল? আবৃত ছিল আরকি। অন্তঃকঙ্কাল, ধরো অন্তঃকঙ্কাল, আমাদের যে হাড়-টাড় যেগুলো আছে সেগুলোকে বলবো অন্তঃকঙ্কাল। সেগুলো হলো কি দিয়ে? অস্থি নির্মিত ছিল এবং পুরো দেহটা আবৃত ছিল কি দিয়ে? আইস দ্বারা। মাছে যেরকম আইস, ওরকম আইস দ্বারা কি ছিল? আবৃত ছিল আরকি। এবার শিখলাম যে তাদের মস্তকের ২ পাশে ২ টা চক্ষু ছিল তো অবশ্যই। তার সাথে আরেকটা এক্সট্রা চক্ষু ছিল, তার নাম হলো পিনিয়াল চক্ষু। কি নাম? পিনিয়াল চক্ষু। পিনিয়াল চক্ষু ছিল। এক্সট্রা চোখ ছিল, তার সাথে আরো কি ছিল? পিনিয়াল চক্ষু ছিল আরকি। এখন এসে আমরা দেখি উদাহরণ দেখি আরকি। যে উদাহরণের মধ্যে কি, কি আছে তারা। হ্যাঁ, উদাহরণ হলো সেফালাস্পিস। একটু জটিল টাইপের। সেফালাস্পিস। সেফালাস্পিস, হ্যাঁ? সেফালাস্পিস। ঠিক আছে? সেফালাস্পিস। সেফালাস্পিস, হ্যাঁ? সেফালাস্পিস। এটা সেফালাস্পিস, সেফালাস্পিস, হ্যাঁ? সেফালাস্পিস।
সেফালাসপিস। ওকে, ঠিক আছে, সেফালাসপিস। ঠিক আছে, সো এই হলো মোটামুটি আমরা এইটা সম্বন্ধে আলোচনা শেষ করে ফেললাম। আমরা আরেকবার বলতে পারি চাইলে, তোমরা বললে আরেকবার বলতে পারি। হ্যাঁ, তাহলে অস্ট্রাকোডার্মি এই ক্লাসের সকল প্রাণী কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। এক, দুই নাম্বার, তাদের দেহ অনেকটা দেখতে মাছের মতো এবং মস্তক দেহের থেকে কি হয়, বৃহদাকার হয়ে থাকে। তারপর বললাম যে তাদের দেহটা কি অস্থিমৃত এবং কি যে তাদের সারা দেহটা আইস দ্বারা কি থাকে, আবৃত থাকে। তারপর শিখলাম যে তাদের দেহের দুই পাশে দুইটা চোখ আছে এবং একটি অতিরিক্ত চোখ আছে, তার নাম হলো পিনিয়াল চক্ষু। এই চক্ষু হলো আলোক সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। আর তাদের এক্সাম্পল আমরা কি বললাম, সেফালাসপিস। সেফালাসপিস, হ্যাঁ, সেফালাসপিস মনে রাখবা, সেফালাসপিস, সেফালাসপিস, হ্যাঁ। এটা তার হলো উদাহরণ। আসো, এবার আসো শ্রেণী 2 চলে যাচ্ছি। শ্রেণী 2 এর নাম হলো মিক্সিনি। শ্রেণী 2 এর নাম হলো কি, মিক্সিনি। ওকে, শ্রেণী 2 এর নাম হলো কি, মিক্সিনি। সো মিক্সিনিতে আমরা চলে যাচ্ছি আর কি। সো আমরা এই 2-3টা শেষ করার পরে দেখবো আমরা কমন কিছু বিষয় আসবে, তখন একটু ভালো লাগবে। কঠিন টপিকস বা মানে যেগুলি টপিকসগুলি ইন্টারেস্টিং না, সেগুলো সবার জন্যই বোরিং নিঃসন্দেহে আর কি। তারপরেও আমাদের শিখতে হবে, জানার জন্য শিখতে হবে, একটু কষ্ট করতে হবে। সো কষ্টগুলো মেনে নেওয়া আর কি, হ্যাঁ, সেটাই ভালো। যত তাড়াতাড়ি মেনে নিতে হবে ততই ভালো আর কি। এবার আসো মিক্সিনি নিয়ে আমরা কথা বলবো। মিক্সিনি, মিক্সিনি নিয়ে কথা বলছি। তো দেখো শ্রেণী 2 মিক্সিনি কার আন্ডারে ছিল, এটা কোন কার আন্ডারে, আমরা জানি একনাথা। একনাথা, এই একনাথের আন্ডারে শ্রেণী 2, সেটা হলো কি মিক্সিনি। একনাথের আন্ডারে শ্রেণী 2 যেটা, সেটা হলো কি মিক্সিনি আর কি। সো সেই মিক্সিনি নিয়ে আমরা কথা বলছি। এবার সেই মিক্সিনের কি বৈশিষ্ট্যগুলো আছে, আমরা আগেই বলেছি একনাথা কারা, যাদের চল থাকবে না, তো এদেরও চল থাকবে না নিঃসন্দেহে আর কি। তো বলেই রাখছে, প্রথম কথা হলো সর্বাপেক্ষা আদিম প্রকৃতির এবং চলবিহীন মেরুদণ্ডী প্রাণী। সর্বাপেক্ষা আদিম প্রকৃতির এবং চলবিহীন কি মেরুদণ্ডী প্রাণী। সর্বাপেক্ষা আদিম প্রকৃতির এবং কি চলবিহীন মেরুদণ্ডী প্রাণী। সর্বাপেক্ষা আদিম প্রাণী এবং চলবিহীন মেরুদণ্ডী, দ্যাটস মিন তারা চলবিহীন। তারা কি থাকে, চলবিহীন প্রাণী, চলবিহীন, তাদের চল থাকবে না, চলবিহীন প্রাণী। এক নাম্বার, তারা হলো চলবিহীন প্রাণী, চলবিহীন প্রাণী। 2 নম্বর, 2 নম্বর হচ্ছে মস্তক অঞ্চলে কি থাকে, ফুলকা থলির সংখ্যা কত থাকে, 5 থেকে 15 জোড়া। সো তাদের ফুলকার সংখ্যা 5 থেকে 15 জোড়া। তাদের ফুলকার সংখ্যা কি 5 থেকে 15 জোড়া। সো 1 নম্বর কি বললাম, তারা চলবিহীন। একদম পিন পয়েন্টে আমরা যদি শিখতে চাই, আসলে এখানে সব বৈশিষ্ট্য যে মুখস্থ করতে হবে এমন না বিষয়টা, বাট আমরা পিন পয়েন্টে কিন্তু মনে রাখতে পারি আর কি। সো দেখো, প্রথমে বললাম যে তারা হলো চলবিহীন। চলবিহীন, এটা কিন্তু মেইন কথা আর কি। এক, চলবিহীন। 1 নম্বর কি শিখলাম, চলবিহীন। 2 নম্বর শিখলাম যে তাদের ফুলকার সংখ্যা কটা, 5 থেকে 15 জোড়া। ফুলকার সংখ্যা কত, 5 থেকে 15 জোড়া। 1 শিখলাম যে তারা চলবিহীন। 2 শিখলাম যে তাদের ফুলকার সংখ্যা 5 থেকে 15 জোড়া। 1 নম্বর শিখছি কি যে তারা চলবিহীন। 2 নম্বর শিখছি তাদের ফুলকার সংখ্যা 5 থেকে 15 জোড়া। আমরা কোন শ্রেণী পড়ছি, শ্রেণীর নাম হলো মিক্সিনি। MYXINI, মিক্সিনি। আমরা পড়তেছি মিক্সিনি। কি পড়ছি আমরা, মিক্সিনি। সো মিক্সিনিতে তাদের এই যে প্রাণী আছে, তো প্রাণীদের বৈশিষ্ট্যগুলো কি কি, যে তাদের চোয়াল নাই। এক, 2 নম্বর কি বললাম, যে তাদের ফুলকা, ফুলকা থাকে কোথায়, ওই যে মাছের যে ফুলকা, সেই ফুলকার মতো আর কি ফুলকা। তাদের ফুলকার সংখ্যা কত, 5 থেকে 15 জোড়া ফুলকা থাকে। 5 থেকে 15 জোড়া কি থাকে, ফুলকা থাকে। ওকে, তাদের ফুলকার সংখ্যা কত জোড়া, 5 থেকে 15 জোড়া। এবার আসো যে পৃষ্ঠীয় পাখনা ক্ষয়িষ্ণু বা অনুপস্থিত। পৃষ্ঠীয় পাখনা ক্ষয়িষ্ণু বা পৃষ্ঠীয় পাখনা কোনটা, ধরো আমরা যদি এরকম মাছকে ধরে মনোমাঞ্চনা করি, এই যে পিছনে যে এই যে এটা থাকে, এইটা, হ্যাঁ দেখতে পাচ্ছ, এটার নাম হলো পৃষ্ঠীয় পাখনা। এটার নাম কি, পৃষ্ঠীয় পাখনা, এটা, হ্যাঁ। তো এটা কি পৃষ্ঠীয় পাখনা।
পৃষ্ঠীয় পাখনা, পৃষ্ঠীয় পাখনা। হ্যাঁ, এই পৃষ্ঠীয় পাখনা তাদের অনেকের থাকে না আর কি, সেই কথা এখানে বলা হয়েছে আর কি। সো আমরা কি কি শিখলাম? এক হলো তারা চলবিহীন, 2 নাম্বার শিখলাম যে তাদের হলো ফুলকার সংখ্যা 5 থেকে 15 জোড়া। তারপরে আমরা শিখলাম যে পৃষ্ঠ পাখনা ক্ষয়িষ্ণু অথবা অনুপস্থিত। তো পৃষ্ঠ পাখনা থাকতেও পারে, অনুপস্থিত থাকতে পারে, অথবা থাকলেও কি থাকবে, ক্ষয়িষ্ণু মানে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এরকম মনে হতে পারে আর কি। ওকে, তারপরে চলে যাই যে ফুলকাথলি সরাসরি কোথায়? ফুলকাথলি সরাসরি গলবিলে উন্মুক্ত হয়েছে। ফুলকাথলি সরাসরি কোথায় হয়েছে? গলবিলে উন্মুক্ত হয়েছে। ফুলকাথলি সরাসরি কোথায়? গলবিলে উন্মুক্ত হয়েছে। সো আমরা যদি মাছের একটা নর্মাল গঠন দেখি আর কি, ধরো কথার কথা এটা একটা মাছ। সো এখান থেকে তার মুখ যদি শুরু হয়, এই যেতে থাকলো আর কি, এই জায়গাগুলো হলো নাম কি, আমরা এগুলিকে বলবো গলবিল, গলবিল। সো এই গলবিলে ফুলকাথলি ডিরেক্ট কি আছে, গলবিলের সাথে কি থাকবে, উন্মুক্ত হয়ে থাকবে আর কি। হ্যাঁ, ফুলকাথলি ডিরেক্ট কি গলবিলের সাথে কি থাকবে, উন্মুক্ত থাকবে আর কি। ফুলকাথলি ডিরেক্ট কি গলবিলের সাথে উন্মুক্ত থাকবে আর কি। ওকে, ফুলকাথলি ডিরেক্ট কোথায়? গলবিলে কি থাকবে, উন্মুক্ত থাকবে আর কি। সো এই হলো এদের বৈশিষ্ট্যগুলো। উদাহরণ হিসেবে পাই আমরা মিক্সাইন, এটাকে আমরা নিতে পারি। এটা হলো মিক্সিনি ক্লাসের সাথে মিলে যায়, মিক্সাইন। সো পুরোপুরি সব কিছুই ঠিক আছে। এখানে মিক্সিনি বানানের লাস্টে আই আছে, আর এখানে মিক্সাইন বানানের লাস্টে কি আছে, ই আছে। এইটুকুন হলো উদাহরণের মধ্যে পার্থক্য, বাকি সব কিছুই কি আছে, ঠিকঠাক ওই একদম নামের মতোই আছে আর কি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো আর কি। তো চলো যাই, আমরা পুরো জিনিসটাকে আরেকবার হাইলাইট করে ফেলি। আমরা বলতেছিলাম যে একনাথা যে বিভাগ আছে, সেই বিভাগের আন্ডারে 3টি ক্লাস আছে। 3টি ক্লাসের মধ্যে 2 নাম্বার ক্লাস কোনটা? এটা আমাদের, এটা হলো মিক্সিনি ক্লাস। এই মিক্সিনি ক্লাসের বৈশিষ্ট্যগুলো কি কি? 1 নাম্বার তাদের চোয়াল থাকবে না, চোয়াল থাকবে না। 2 নাম্বার বললাম যে তাদের ফুলকার সংখ্যা 5 থেকে 15 জোড়া। 3 নাম্বার বললাম যে তাদের এই যে পৃষ্ঠীয় পাখনা যেটা থাকে, এটা পৃষ্ঠীয় পাখনা। এই পৃষ্ঠীয় পাখনা হয় অনুপস্থিত থাকবে, অথবা থাকলেও ক্ষয়িষ্ণু হবে, মানে ক্ষয়প্রাপ্ত হয়েছে এরকম মনে হবে। তারপর শিখলাম যে তাদের ফুলকাথলি সরাসরি কোথায়? গলবিলে গিয়েছে, উন্মুক্ত হয়েছে আর কি। আর উদাহরণ হিসেবে কি নিলাম? মিক্সাইন নিলাম। কি নিলাম? মিক্সাইন। এই হলো পিন পয়েন্টে। আশা করি সকলে বুঝতে পেরেছ। এবার আসো 3 নাম্বার ক্লাসে চলে যাচ্ছে আমরা, শ্রেণী সেফালোস্পিডোমরফি। শ্রেণী সেফালোস্পিডোমরফি, সেফালোস্পিডোমরফি। শ্রেণী 3 সেফালোস্পিডোমরফি, শ্রেণী 3 সেফালোস্পিডোমরফি। দেখো এটা হলো 3 নম্বর শ্রেণী, সেফালো সেফালাস সেফালাস্পিডোমরফি। হ্যাঁ, সেফালাস্পিডোমরফি, সেফালাস্পিডোমরফি। ওকে, তাহলে একনাথা বিভাগের 3 নাম্বার ক্লাস হলো সেফালোস্পিডোমরফি আর কি। ওকে, সো সাথী কমেন্টস করছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছো। শিশির কমেন্টস করছো, স্যার বানান তো মুখেই আসে না। একদম ঠিক বলেছো, মুখেই আসতে চায় না, এই জন্য খাতা কলম নিয়ে লিখতে হবে। ঠিক আছে, মুখে আসবে না কিন্তু খাতা কলম নিয়ে লিখতে হবে। আর পরীক্ষার হলে মুখে না আসলেও সমস্যা নাই, খাতা কলম নিয়ে লিখলেই হবে আর কি। মুখে আসলে সুবিধা হলো, পরীক্ষা হলে একটাই, তোমার আশেপাশে কোনো বন্ধু বা বান্ধব যদি এটা জানতে চায় যে এটা কি, তখন মুখে আসাটা ইম্পর্টেন্ট তাকে বলার জন্য আর কি। তাছাড়া খাতা কলমে তোমাকে আসলেই হবে, মানে কলমের আগায় যদি আসে তাতেই হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, তো যাই হোক, একটু লেখার চেষ্টা করো আর কি, লিখলে হবে কি তোমার এটা সহজে কিন্তু চলে আসবে আর কি। ওকে, এবার আসো এই পর্বের প্ল্যানটা কি হয়। আমরা জানি যে একনাথা পর্বের একনাথা যে গ্রুপটা আছে, সেই গ্রুপের আন্ডারে যতগুলো ক্লাস থাকবে সবগুলো ক্লাসে কি হবে, চলবিহীন। সো এটা নতুন করে আর বলার কিছু নাই, এরা কি হবে, চলবিহীন হবে আর কি। ওকে, এরা কি হবে, চলবিহীন হবে আর কি। ওকে, এরা 1 নম্বর কি, চলবিহীন হবে, চলবিহীন, চল থাকবে না তাদের। সো এখানে এই একনাথা গ্রুপের মধ্যে যারা আছে সবাই 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 কি হবে, অস্টাকোডার্মি বলো আর মিক্সিনি বলো অথবা সেফালাস্পিডোমরফি বলো, এই 3টা ক্লাসে কি হবে, এরা চলবিহীন হবে আর কি। তো আশা করি বুঝতে পারছো। 2 নম্বর, মুখচুঙ্গি ও চোষক সমন্বিত মুখমণ্ডল। মুখে এক ধরনের চোষক থাকে আর কি, যে শোষক দিয়ে কোনো বস্তু সাথে লেগে থাকতে সাহায্য করে এবং সেখান থেকে কিছু খাদ্য সংগ্রহ করতে কি করে, সাহায্য করে থাকে।
মুখে কি থাকবে? চোষক থাকবে, চোষক, একদম চোষকের মতো অংশ থাকবে। অনেকটা কিরকম দেখাতে পারলে ভালো হতো। ধরো এই যে এরকম আর কি, এরকম একটা চোষক থাকবে আর কি মুখে। এটা যে এরকম ধরো কোনো কিছুর সাথে লেগে এরকম লেগে গেল আর কি, লেগে থাকে ওখান থেকে ধরো কোনো কিছু তো খাদ্য শোষণ করতে সাহায্য করে, ঠিক আছে, অথবা এর সাথে লেগে থাকতে কি করে? সাহায্য করে। তো এরকম বিষয় তাদের থাকবে। ওকে, তো আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা কি বললাম? চোয়ালবিহীন হয়, এক নম্বর হলো তারা চোয়ালবিহীন। দুই নম্বর শিখলাম যে মুখচুঙ্গি বা চোষক সমন্বিত মুখমণ্ডল। মুখী থাকবে, মুখচুঙ্গি থাকবে, ও কি থাকবে? চোষক থাকবে। ওকে, উদাহরণ হলো পেট্রোমাইজন। উদাহরণ কি? পেট্রোমাইজন। এটার চেহারাটা কেমন দেখো, বাইম মাছ দেখছো? বাইম মাছ অনেকটা হুবহু অনেকটা বাইম মাছের মতো আর কি। এই এরকম একটা ধরো আকৃতি, এরকম একটা আকৃতি, সামনের দিকে এসে মুখটা এরকম গোল হয়ে গেছে আর কি। তো এরকম কি থাকবে? এখানে আবার দাঁত থাকে, ঠিক আছে, চারপাশে দাঁত থাকে। এই যে তুমি এই অংশটা দেখতে পাচ্ছ না, এই যে গোল যে অংশ, এটা হচ্ছে তোমার হলো যে মুখচুম্বী যেটা বলতেছি, চোষক প্লাস মুখচুম্বী সেটা আর কি। চারপাশে এরকম দাঁত থাকে, এটা সাকিং করতে সাহায্য করে। এবং যে এরা কিন্তু অনেক সময় কি করে, যে পাথরের সাথে লেগে থেকে পাথর থেকে যে মানে খনিজ পদার্থগুলো আছে সেগুলো শোষণ করে কিন্তু তারা খায় আর কি, ঠিক আছে। তো তারা খাদ্য হিসেবে গ্রহণ করে আর কি, খনিজ পদার্থ তারা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে আর কি। তো এই হলো মোটামুটি আমরা এই বলে ফেললাম আর কি সেফালাস, স্পিরোমরফি। এখান থেকে কি কি শিখলাম? তাদের মুখে কি থাকবে? কি থাকবে? তাদের চোয়াল থাকবে না। দুই, তাদের মুখ কি থাকবে? মুখচুঙ্গি থাকে, ওই যেটা আমরা বলি ওরাল সাকার, যেটা যেটা ইংলিশে বলে মুখচুঙ্গি। বাকি থাকবে চোষক থাকবে আর কি। আর কি থাকবে? তাদের এক্সাম্পল কি? পেট্রোমাইজন, পেট্রোমাইজন মেরিনাস, এগুলো পুরো বৈজ্ঞানিক নাম আর কি। তো যদি পুরোটা না বলতে পারো, শুধু পেট্রোমাইজন, তো এটা আসলে বানানটা ঠিকভাবে করবা। পেট্রো, PETRO, পেট্রো, তারপরে MYZON, পেট্রোমাইজন। পেট্রোমাইজন অবশ্যই বৈজ্ঞানিক নাম ইংরেজিতে রাখ দিবা। আর মেরিনাস শব্দটা আছে MERINUS, মেরিনাস। মেরিনাস বলবো এই কারণেই, কারণ হলো মেরাইন অর্থাৎ সমুদ্রে যারা বাস করে তাদেরকে আমরা বলি মেরিনাস বলি আর কি। যারা সমুদ্রে বাস করে তাদেরকে আমরা মেরাইন বলি আর কি। ওইখান থেকে আসছে মেরিনাস শব্দটা আসছে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। মানে যারা সমুদ্রে বাস করে তাদেরকে আমরা মেরাইন অ্যানিমাল বলি আর কি, বা মেরাইন প্রাণী বলি। আর যদি ওইখান থেকে, যেহেতু তারা সমুদ্রে, সব প্রাণী সমুদ্রে বাস করে আর কি, তো ওইখান থেকে ওদের নামটাই ওখানে আছে পেট্রোমাইজন মেরিনাস। পেট্রোমাইজন মেরিনাস, এভাবে কিন্তু তাদের নামটা এসেছে। সো এর সাথে সাথে কিন্তু আমার যে একনাথা যে গ্রুপ আছে, সো সেই একনাথার সবগুলো কিন্তু শেষ হয়ে গেল আমাদের। হ্যাঁ, সো এবার চলে যাই, চলো আমরা বিভাগ যেটা, সেই বিভাগের 3টি ক্লাস শেষ হয়ে গেল আর কি। কি কি? অস্টাকোডার্মি, মিক্সিনি, এবং 3 নম্বর হলো সেফালাস্পিডো মরফি। 3টাই আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা চলে যাব পরবর্তী বিভাগে চলে যাব আর কি। বিভাগ 2, ন্যাথোস্টোমাটা। বিভাগ 2 কি? ন্যাথোস্টোমাটা। বিভাগ 2, ন্যাথোস্টোমাটা। বিভাগ 2, ন্যাথোস্টোমাটা। হ্যাঁ, বিভাগ 2, ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা, ওকে। অনেকবার বলতেছি, অনেকবার রিপিট করতেছি, এই কারণে যেন তোমাদের এটা মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, অনেক অনেকবার কিন্তু বলার চেষ্টা করছে। হ্যাঁ, ন্যাথোস্টোমাটা। সো ন্যাথোস্টোমাটা, ওকে, এবার আসো পরবর্তী অংশে আমরা চলে যাচ্ছি। ন্যাথোস্টোমাটা। তো এখানে কিন্তু অনেকগুলো শব্দ আছে, এক হলো ন্যাথোস আর হলো দুই হলো স্টোমাটা। দুইটা শব্দ মিলে কিন্তু এগুলো তৈরি হয়েছে আর কি। সো ন্যাথোস মানে কি? ন্যাথোস মানে আমরা জানি অলরেডি, ন্যাথোস মানে হলো চোয়াল। ন্যাথোস অর্থ কি? চোয়াল। ওকে, ন্যাথোস শব্দ হলো চোয়াল। দেখো এই যে গ্রিক শব্দ ন্যাথোস,
ন্যাথো শব্দ ইংলিশ হলো জ বা চোয়াল, আর স্টোমা শব্দ হলো মাউথ বা মুখ। মাউথ বা মুখ। স্টোমা শব্দ হলো মাউথ বা মুখ। তাহলে আমরা শিখলাম এখান থেকে, ধরো এখান থেকে ন্যাথোস মানে হলো চোয়াল, আর স্টোমা শব্দ হলো কি মুখ। তাহলে বেসিক্যালি আমরা কি শিখলাম এখান থেকে? তাদের মুখে কি আছে? চোয়াল আছে আর কি। সো ন্যাথোস্টোমাটা তারাই যাদের মুখে কি থাকবে? চোয়াল থাকবে। ন্যাথোস্টোমাটা তারাই যাদের মুখে কি থাকবে? চোয়াল থাকবে। ওকে, তাহলে ন্যাথোস্টোমাটা তারাই যাদের মুখে কি থাকবে? চোয়াল থাকবে আর কি। ওকে, সো এইখান থেকে গ্রিক শব্দ থেকে এটা আসছে আর কি। তাহলে বিভাগ হলো ন্যাথোস্টোমাটা। সো চলো যাই ন্যাথোস্টোমাটা বিভাগের আন্ডারে কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো একটু দেখি। প্রথম কথা, অবশ্যই তাদের কি থাকবে? চোয়াল থাকবে। এটা এক নম্বরে চলে আসবে, চোয়াল থাকবে এবং যুগ্ম উপাঙ্গ বিদ্যমান। যুগ্ম হবে এটা, যুগ্ম উপাঙ্গ বিদ্যমান আর কি, মানে জোড়া জোড়া তাদের উপাঙ্গ থাকবে এই পর্বে আর কি। ন্যাথোস্টোমা যারা আছে তাদের ক্ষেত্রে আর কি। তাহলে আপনার প্রথমে কি বললাম আমরা? তাদের কি থাকবে? চোয়াল থাকবে এবং যুগ্ম উপাঙ্গ থাকবে। তো এটা ভালো করে মনে রাখো, বিশেষ করে চোয়ালটা, তাদের চোয়াল থাকবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। দেহত্বক নগ্ন অথবা বহিকঙ্কাল সমৃদ্ধ। দেহত্বক সম্পূর্ণ একদম খোলা থাকবে অথবা বহিকঙ্কাল সমৃদ্ধ। বহিকঙ্কাল কি? বহিকঙ্কাল কি? ধরো একটা গরুর বহিকঙ্কাল কি হতে পারে? একটা গরুর বহিকঙ্কাল কি হতে পারে? কেউ কি বলতে পারবা? একটু ভাবো যে একটা গরুর ক্ষেত্রে বহিকঙ্কাল কি হতে পারে? গরুর ক্ষেত্রে তার যে গায়ে লোম আছে, এই লোমগুলো হলে কি তার বহিকঙ্কাল। তারপরে তার শিং আছে, এটা হলো তার বহিকঙ্কাল। তার যে খুর আছে সেটা হলো তার বহিকঙ্কাল। এখন তুমি তোমার কথা ভাবো আর কি, তোমার বহিকঙ্কাল কোনগুলো? তোমার চুল, দাড়ি, গায়ে যে লোম আছে সেই লোম, ঠিক আছে, তারপরে নখ, হাতের নখ, ঠিক আছে, এগুলো সবগুলো কার মধ্যে পড়ে? বহিকঙ্কালের মধ্যে পড়ে আর কি। তো বুঝতেই পারতেছো আর কি। সো আমরা এখানে কি বলতেছি? যে দেহত্বক নগ্ন থাকবে, মানে অনাবৃত থাকবে। যেমন হলো যে ধরো আমরা ব্যাঙের কথা যদি বলি আর কি, ব্যাঙের গাটা কিন্তু দেহত্বক এক কোনো, দেখো ত্বকের উপরে আর কোনো আবরণ বা স্তর বা লোম বা এই ধরনের কোনো কিছু কিন্তু নেই। তো ওদের ক্ষেত্রে দেহত্বক নগ্ন থাকে আর কি, ওই জন্য বলছে দেহত্বক নগ্ন থাকবে। আর যাদের হতে ধরো আরো উপরের দিকে চলে গেলো, ধরো সাপ, মাছ, ব্যাঙ, ব্যাঙ না, মনে করো মাছের গায়ে আইস আছে, সাপের গায়ে আইস আছে, তারপরে মনে করো তোমার পাখির গায়ে লোম আছে, মানুষের গায়ে বা ম্যামাইলিয়া পর্বে প্রাণীদের ক্ষেত্রে কি আছে? লোম থাকে আর কি। পাখির পালক থাকে আর কি। সো এই যে এই বিষয়গুলো, তাহলে দেখো এইগুলো সবগুলো কিন্তু বহিকঙ্কালের মধ্যে পড়ে আর কি। তো সেদিন বলছে বহিকঙ্কাল সমৃদ্ধ। কি সমৃদ্ধ? বহিকঙ্কাল। আশা করি সকলে বুঝতে পারছো। এখনকার যে পড়াগুলি সেগুলো তোমাদের ভালো লাগবে, কারণ এগুলো তোমাদের পরিচিত লাগবে এবং দেখবে যে পড়াটা তোমাদের ভালো লাগছে। তাহলে আমরা প্রথমে বলতেছি যে ন্যাথোস্টোমাটা আমরা ভেঙে দেখলাম যে গ্রিক শব্দ ন্যাথোস শব্দ হলো চোয়াল, আর স্টোমা মানে হলো মুখ। তার মানে মূল বিষয়গুলোকে একসাথে করলে দাঁড়ায় হলো যে মুখে চোয়াল থাকবে, তারা হলো কি ন্যাথোস্টোমাটার মধ্যে পড়ে আর কি। তো এইটা, তারপরে সব বৈশিষ্ট্য চলে যাচ্ছে। এক নম্বর বৈশিষ্ট্য, তাদের কি থাকবে? চোয়াল থাকবে। ওই ওই আমরা কিন্তু ওই ন্যাথোস্টোমাটা শব্দ থেকেই কিন্তু বুঝে গেলাম যে তাদের কি থাকবে? চোয়াল থাকবে আর কি। তারপরে আমরা শিখলাম যে তাদের যে চোয়াল শিখলাম, এবার সব বাইরের যে শরীরের আবরণটা। তো কিছু প্রাণীদের ক্ষেত্রে কি থাকবে? আবরণটা নগ্ন থাকবে। নগ্ন বলতে এই তাদের ত্বকের বাইরে আর কোনো এক্সট্রা কোনো কিছু থাকবে না আর কি। আর কিছু প্রাণীদের ক্ষেত্রে কি থাকবে? বহিকঙ্কাল থাকবে। বহিকঙ্কাল কোনগুলো? যেমন লোম, চুল, ঠিক আছে, দাড়ি, এই সবগুলো কি বহিকঙ্কালের মধ্যে পড়ে যাচ্ছে আর কি। এবার আসো, অন্তঃকর্ণ তিনটি অর্ধবৃত্তাকার নালীযুক্ত। ওকে, এখানে কি থাকবে? অন্তঃকর্ণ তিনটি অর্ধবৃত্তাকার নালিকা যুক্ত। সো তোমরা যারা ইন্টারমিডিয়েটে মানুষের কানের গঠন পড়ে আসছো আর কি, তো ভিতরে অন্তঃকর্ণ যেটা থাকে অনেকটা এরকম থাকে। ধরো এই একটা অংশ, আবার এই একটা অংশ, আবার এই একটা অংশ, এরকম কিন্তু তিনটে অংশ কিন্তু থাকে। হ্যাঁ, তিনটা এরকম নালী থাকে আর কি। হ্যাঁ, তিনটি নালী থাকে, তিনটি নালী থাকে। এলোমেলো হয়ে গেল না? তো দেখো, তাহলে এরকম তিনটে নালী থাকবে। সো এখানে আমি আরেক গ্রুপে দেখাচ্ছি, ধরো এইটা দিয়ে দেখাচ্ছি আমরা। এরকম একটা, এরকম একটা, তারপর এরকম একটা, এরকম তিনটি নালী থাকে, অর্ধবৃত্তাকার নালী থাকে।
এই যে নালীগুলো, এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা, এরকম কি থাকবে, অর্ধবৃত্তাকার কি থাকবে, নালীযুক্ত থাকবে। তো এটা মাথায় রাখবে আর কি। সো তাদের অন্তঃকর্ণ কি থাকবে, তিনটি অর্ধবৃত্তাকার কি থাকবে, নালী থাকবে। এই হলো মোটামুটি ন্যাথোস্টোমাটার বৈশিষ্ট্যগুলো বলা হয়ে গেল আর কি। সো মেইন কথায় আমরা কি বললাম, ন্যাথোস্টোমাটার হাতে কি থাকবে, চোয়াল থাকবে। তারপর শিখলাম যে তাদের বহিঃকঙ্কাল বা বহিঃকঙ্কাল থাকবে তাদের, এবং দেহ কি থাকবে, নগ্ন থাকবে অনেক ক্ষেত্রে। তারপর শিখলাম যে তাদের অন্তঃকর্ণ তিনটি অর্ধবৃত্তাকার নালিকা যুক্ত থাকে আর কি। সো এটা আমাদের শেখা হয়ে গেল। এবার পরবর্তী অংশে, এই যে আমাদের ন্যাথোস্টোমাটা আছে, সেই ন্যাথোস্টোমাটাকে আবার দুটি অংশে ভাগ করা হয়েছে, দুটি উপশ্রেণীতে ভাগ করা হয়েছে। সেই উপশ্রেণীগুলো কারা কারা, দেখো এটা দুইটি উপশ্রেণীতে ভাগ করা হয়েছে, অধিশ্রেণীতে ভাগ করা হয়েছে। কি কি অধিশ্রেণী দেখো, এক এক হলো পিসেস, এক হলো পিসেস, এক হলো পিসেস। পিসেসের আন্ডারে কারা কারা থাকবে, একদম সব যত মাছ আছে সব হলো পিসেসের আন্ডারে পড়বে। যত মাছ আছে সব কার আন্ডারে পড়বে, পিসেসের আন্ডারে পড়বে। পিসেস, হ্যাঁ, PISCES, পিসেস। পিসেস যত মাছ আছে তারা এর মধ্যে পড়বে আর কি। তাহলে পিসেস। সো পিসেসের বৈশিষ্ট্যগুলো কি কি, সহজ হিসাব, তারা কোথায় বাস করবে, জলজ পরিবেশে বসবাস করে প্রাণী। তাদের কি থাকবে, পাখনা থাকবে। মাছের যে আমরা এক্সট্রা তাদের যে কি বলে, ধরো এটা, এটা একটা ফিশ, তাহলে এইটা একটা পাখনা লেজে থাকে, এখানে একটা পাখনা থাকে, এখানে একটা পাখনা থাকে, এখানে একটা পাখনা থাকে, এখানে একটা পাখনা থাকে, এরকম এই যে অংশগুলো, সেগুলো হলো মাছের পাখনা আর কি। তাহলে দেখবে পাখনা থাকবে, যুগ্ম ও অযুগ্ম উপাঙ্গ বিদ্যমান আর কি। যুগ্ম ও অযুগ্ম কি থাকবে, উপাঙ্গ বিদ্যমান থাকবে। জোড়া জোড়া তাদের অঙ্গ থাকতে পারে, আবার জোড়াবিহীন অঙ্গ থাকতে পারে, সে কথা এখানে বলা হয়েছে। তারপর ফুলকা সাজ দ্বারা কি চালবে, শ্বসন কার্য, পাখনা। আর তাদের শ্বসন কার্য চালায় কিসের মাধ্যমে, ফুলকা সাজে চালায় আর কি। তাহলে আমরা পিসিসের তিনটা বৈশিষ্ট্য দেখলাম আর কি। এক হলো জলজ পরিবেশে বসবাস করবে তারা, দুই হলো কি তাদের পাখনা থাকবে, মাথা রেখো। মাছের যদি বলে একটি বৈশিষ্ট্য বলো, তাহলে অবশ্যই বলবো পাখনা। দুইটি বৈশিষ্ট্য বলে তাহলে বলবো ফুলকা। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাছের যদি বৈশিষ্ট্য বলতে বলে তাহলে বলবো ফুলকা, পাখনা, এগুলো মাছের হলো বিশেষ বৈশিষ্ট্য। আরেকটা আছে আইস, আইস, হ্যাঁ, তাদের গায়ে কি থাকে, আইস থাকে। এগুলো কিন্তু খুবই ভাইটাল পয়েন্ট কিন্তু, হ্যাঁ, মাছের ক্ষেত্রে। তাহলে আমরা বললাম যে আমরা পিসেস পেতেছি, সেই পিসেসের বেলায় প্রথমে যে আমরা দেখলাম তারা জলজ পরিবেশে বাস করে, বৈশিষ্ট্য এক। বৈশিষ্ট্য দুই, তাদের কি থাকবে, পাখনা থাকবে, সেটা যুগ্ম হোক অথবা অযুগ্ম হোক, এরকম অঙ্গ থাকতে পারে আর কি। পাখনা থাকবে, যুগ্ম আকারে থাকতে পারে, অযুগ্ম আকারে থাকবে, আবার তাদের অঙ্গ থাকলে সেগুলো যুগ্ম এবং অযুগ্ম থাকবে। তারপর তারা ফুলকার সাথে তারা তাদের শ্বসন কার্য চালিয়ে থাকে। তো সেটা আমরা শিখলাম আর কি। ওকে, এবার আসো, এই এই যে পিসেস, পিসেসকে আবার তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। পিসেসকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। সেই তিনটা শ্রেণীর নামে কথা বলি। প্রথম শ্রেণীর নাম হলো প্লাকোডার্মি। প্রথম শ্রেণীর নাম কি, প্লাকোডার্মি। প্রথম শ্রেণীর নাম কি, প্লাকোডার্মি। প্লাকোডার্মি প্রথম শ্রেণীর নাম কি, প্লাকোডার্মি। ওকে, সো প্লাকোডার্মি শ্রেণী এক, প্লাকোডার্মি। শ্রেণী এক কি, প্লাকোডার্মি। শ্রেণী এক, প্লাকোডার্মি। প্লাকোডার্মি, PLACO, প্লাকো, DERMI, প্লাকোডার্মি। একবার এমনিতে লেখো আর কি, লিখলে জিনিসটা মাথায় সেট হবে ভালো আর কি। এক নম্বর হলো কি, প্লাকোডার্মি। সো প্লাকোডার্মির বৈশিষ্ট্যগুলো কি কি, প্রথম কথা হলো তারা, এক নম্বর হলো কি, তারা বিলুপ্ত হয়ে গেছে। এই ক্লাসের প্রাণীগুলো সব কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। প্লাকোডার্মি ক্লাসের সব প্রাণী কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে আর কি। ওকে, এক। দুই নম্বর, এরা হলো চোয়ালযুক্ত, আদিম প্রকৃতির চোয়ালযুক্ত মাছ। হ্যাঁ, আদিম প্রকৃতির হয়ে থাকে এবং তারা চোয়ালযুক্ত মাছ আর কি। তাহলে চোয়াল থাকবে তাদের। তাহলে হ্যাঁ, পিসেসের বৈশিষ্ট্যগুলো সহজ ছিল। এখনকার যে বৈশিষ্ট্যগুলো আসবে সবই তোমাদের সহজ লাগবে, কারণ এই প্রাণীগুলো তুমি সচরাচর সহজে দেখতে পারো আর কি, পরিচিত তোমার, এই জন্য কিন্তু সহজ লাগবে আর কি। তো যেটা বলছে আর কি, তাহলে এক নাম্বার শিখলাম যে প্লাকোডার্মি, যে তারা বিলুপ্ত হয়ে গেছে। দুই নাম্বার হলো যে তারা চোয়ালযুক্ত। তিন নাম্বার শিখতেছি যে অস্থিসহদেশ রূপান্তরিত আইসে নির্মিত বর্মদেহ আবৃত করে রাখে। তার মানে অস্থির মতো রূপান্তরিত কিছু আইস আছে, সেটা নির্মিত বর্ম, সেটা দ্বারা কি হয়, তারা দেহ থেকে আবৃত থাকে আর কি। তো মেইন কথা হলো যে আইস দ্বারা আবৃত থাকে, এটা হলো কথা। তাদের আইসটা হলো অস্থি নির্মিত আইস দ্বারা তার দেহটা আবৃত থাকে। তাহলে বিলুপ্ত হয়েছে চলযুক্ত, আইসযুক্ত। বিলুপ্ত, চলযুক্ত, আইসযুক্ত। তোমরা যদি পিন পয়েন্টে লেখো তাহলে কি কি লিখবা, পিন পয়েন্টে কিন্তু এগুলোই লিখবা। এক নম্বর হলো বিলুপ্ত,
পড়াটা সহজ করে কিভাবে নেওয়া যায় সেটা আমি দেখাচ্ছি আর কি। 2 নম্বর হলো কি যে চোয়ালযুক্ত। 3 নম্বর হলো কি আইস, আইস থাকে আর কি, আইস বিদ্যমান। সহজ করে দিলাম বিষয়টা। তাহলে দেখো এই 3টা বৈশিষ্ট্য শিখলে কিন্তু হয়ে যাচ্ছে আর কি। এক হলো যে তারা এই প্লাকোডার্মি এই ক্লাসের আন্ডারে সকল প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। 2 নাম্বার তারা ছিল কি চোয়ালযুক্ত, এবং 3 নাম্বার কি তাদের দেহে কি আছে আইস দ্বারা আবৃত আর কি। আর এক্সাম্পল আমরা কি পড়বো, কোনটা পড়ানো যায় এক্সাম্পল? এটাও পড়তে পারো, ডিনিকথিস। ডিনিকথিস ইকথিস থেকে আসছে, দেখছো এই যে ইকথিস, এই পুরোটা হলো ইকথিস, আর এই সামনে আছে দিন। যদি এটা কঠিন লাগে তাহলে হলো ক্লাইমেটিয়াস। ক্লাইমেটিয়াসও পড়তে পারো, ক্লাইমেটিয়াস, ক্লাইমেটিয়াস যেটা পড়ো। এটা ইকথিস শব্দটা তোমাদের কাছে পরিচিত, এটাও পড়তে পারো ডিনিকথিস, ডিনিকথিস। হ্যাঁ, তো এটা একটা এক্সাম্পল হতে পারে তোমাদের। তো এরই সাথে সাথে আমাদের কি হয়ে গেলো, এই পর্বের বৈশিষ্ট্যগুলো কিন্তু শেষ হয়ে গেলো, অর্থাৎ পর্ব না, ক্লাসের বৈশিষ্ট্য। প্লাকোডার্মি ক্লাসের বৈশিষ্ট্যগুলো শেষ হয়ে গেলো। প্লাকোডার্মি ক্লাসের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল? 1 নাম্বার তাদের কি ছিল, তারা বিলুপ্ত হয়ে গেছে। 2 নম্বর তাদের কি আছে চোয়াল। 3 নম্বর তারা আইস দ্বারা আবৃত। আর উদাহরণ হলো কি ডিনিকথিস, উদাহরণ কি ডিনিকথিস। এইটা দেখো, আমরা যদি এখান থেকে মুখস্থ করতে চাই, জাস্ট এই যে এটা 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 আর এটা, এই 4টা জিনিস মুখস্থ করলে কিন্তু আমাদের এটা হয়ে গেল আর কি। ওকে, কি শিখলাম? 1 হলো বিলুপ্ত, 2 হলো কি চোয়ালযুক্ত, 3 হলো আইসে আবৃত, আর 4 হলো উদাহরণ হলো কি ডিনিকথিস। হয়ে গেল, এই 4টা জিনিস মুখস্থ করলে হয়ে যাচ্ছে আর কি। ওকে, সো আশা করি বুঝতে পারছো আর কি। চলো যাই, এখন আমরা সামনে এগোই। ক্লাস 2, শ্রেণী 2, কন্ডিকথিস। এখন দেখবে তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? কন্ডিকথিস ভালো লাগবে এই কারণে, কারণ এগুলো তোমাদের পরিচিত মোটামুটি। কন্ডিকথিস পড়বো আমরা এখন। কন্ডিকথিস, হ্যাঁ, শিশির লিখছো ক্লাইমেটিয়াস, ভেরি গুড। এই মাঝে মাঝে লিখবা, ঠিক আছে? লিখলে হয় কি বৈশিষ্ট্যগুলো সহজে মাথায় সেট হয়। ওকে, তো তোমাদের যে আমি বললাম মাত্র যে পড়লাম এই ক্লাসটা, টাকোডার্মি, হ্যাঁ, তো এটা যে আমি পড়লাম সেটার বৈশিষ্ট্যগুলো শর্টে 4টা ওয়ার্ডে লিখে ফেলো আর কি। আমি একটু দেখি, লিখে ফেলো, জাস্ট 4টা ওয়ার্ড লিখে বলবো। হ্যাঁ, প্লাকোডার্মি, প্লাকোডার্মি, প্লাকোডার্মি 4টা বৈশিষ্ট্য ছিল। ক্লাস প্লাকোডার্মি, শ্রেণী 1 প্লাকোডার্মি, এর 4টা বৈশিষ্ট্য ছিল। সেই 4টা বৈশিষ্ট্য ঝটপট লিখে ফেলো কমেন্টস বক্সে। ওকে, শ্রেণী 2, শ্রেণী 2 হলো কন্ডিকথিস। সো শব্দটা খেয়াল করো, কন্ড্রোস। কন্ড্রোস মানে হলো তরুণাস্থি। হ্যাঁ, গ্রিক শব্দ কন্ড্রোস মানে হলো তরুণাস্থি বা কোমলাস্থি। আর ইকথিস মানে হলো মাছ। ইকথিস মানে কি মাছ, সোজা হিসাব। তাহলে এখান থেকেই ডিরেক্টলি নিয়েছি, এই যে এখান থেকে নিলাম ধরো কন্ড্রো, এইটা, এটাতে হলো মানে হলো তরুণাস্থি। ওকে, সো এখান থেকে আমরা কি নিলাম তরুণাস্থি, তরুণাস্থি। আর ইকথিস থেকে কি নিলাম, ইকথিস মানে হলো মাছ। সহজ হিসাব। তাহলে এই ক্লাসের যত মাছ আছে সকল মাছের কি তারা তরুণাস্থে নিয়মিত, তাদের শরীরে অস্থি নাই, সবগুলো কি তরুণাস্থ। শিশির কমেন্ট করছো বিলুপ্ত, চোয়ালযুক্ত, আইস বিদ্যমান, ভেরি গুড। আর উদাহরণ তো লিখে বলছো ক্লাইমেটিয়াস, ভেরি গুড। সো কি কি আমরা শিখলাম যে কন্ডিকথিস এই শব্দটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি? 1 হলো
তরুণাস্থি, কন্ড্রোস মানে হলো তরুণাস্থি বা কমলাস্থি, আর ইকথিস মানে হলো মাছ। ঠিক আছে, ইকথিস মানে কি? মাছ। কন্ড্রোস, কন্ড্রোস মানে হলো তরুণাস্থি, আর ইকথিস, ইকথিস বানানটা দেখো, ইকথিস বানানটা কিন্তু জটিল আছে, ICHTHYES, ইকথিস মানে হলো মাছ। তার মানে কি দাঁড়ালো? কন্ডিকথিস মানে হলো যে সকল মাছ তরুণাস্থি নির্মিত তাদেরকে আমরা বলবো কন্ডিকথিস। ওকে, প্রবল কমেন্টস করছো, বিলুপ্ত, আদি প্রকৃতি, জলযুক্ত, আইস বিদ্যমান, ভেরি গুড। ওকে, তাহলে কন্ডোস মানে তরুণাস্থি, আর ইকথিস মানে আর কি? মাছ। আমরা খুব ভালো করে মনে রাখবো, এটা কিন্তু আবার পরবর্তীতে যে তরুণাস্থি এবং অস্থিময় যে মাছগুলো আছে তাদের মধ্যে পার্থক্য আসে। হ্যাঁ, তো অস্টিকথিস এবং কন্ডিকথিসের মধ্যে পার্থক্য অনেক সময় আসে, সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট আর কি। সেগুলো ভালো করে জেনে রাখলে পার্থক্যগুলো এমনিতেই পারবো আর কি। 1 নম্বর, তাদের অন্তকঙ্কাল। অন্তকঙ্কাল মানে কি বুঝো? বহিকঙ্কাল এবং অন্তকঙ্কালের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি সহজে বোঝাই, আমাদের দিয়ে এক্সাম্পল দিই। আমাদের যে চুল, নখ, ঠিক আছে, তারপরে দাড়ি, তারপরে যে গায়ে লোম, হ্যাঁ, এই সবগুলো বহিকঙ্কালের অন্তর্গত আর কি। আর অন্তকঙ্কাল কি? আমাদের মাংসের মাঝখানে যে হাড়গুলো আছে সেগুলো হলো কি? অন্তকঙ্কাল। সো বুঝতে পারতেছো বিষয়টা, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে আর কি। সো এদের ক্ষেত্রে বলছে কি, না মানে অন্তকঙ্কাল কি কি নিয়মিত, তার মানে তার যে দেহের ভিতরে যে মাছের দেহের ভিতরে যে আমরা কাটা বলি যেগুলোকে আর কি, সেই কাটাগুলো কি নিয়মিত? তরুণাস্থি নির্মিত। ওকে, সো এটা অবশ্যই বলতে হবে, কারণ এইখানে নামকরণটাই হয়েছে এটার উপর, যে কন্ড্রোস মানে কি? তরুণাস্থি। সো বুঝতেই পারতেছো এটা কত ভাইটাল একটা বিষয় আর কি, যে নামটাই হচ্ছে, পুরো এই শ্রেণীর নামটাই হয়েছে এটার উপর ডিপেন্ড করে, তরুণাস্থির উপর ডিপেন্ড করে। এই ক্লাসের যত মাস আছে সবার কি থাকবে? তরুণাস্থি নিয়মিত অন্তকঙ্কাল থাকবে। ওকে, তাহলে অন্তকঙ্কাল তরুণাস্থি নিয়মিত এক। তোমরা এখান থেকে বুঝতে পারবে কি, যে তরুণাস্থি এক, 1 নম্বর কি? তরুণাস্থি। 2 নম্বর, তাদের দেহ তো আইস দ্বারা আবৃত থাকবে, কিন্তু আইসের আবার টাইপস আছে আর কি। আইসের কি আছে? টাইপস আছে, অনেক ধরনের আইস হতে পারে আর কি। ধরো আমি তোমাকে 4 ধরনের আইসের কথা বলতেছি। ধরো 1 নম্বর প্লাকার্ড আইস, 2 নম্বর হলো টিনয়েড আইস, 3 নম্বর সাইক্লয়েড আইস, 4 নম্বর গ্যানয়েড আইস, এরকম বিভিন্ন ধরনের কি থাকে? আইস থাকে আর কি। সো এখানে এই যে এই ক্লাসের আন্ডারে যত প্রাণী মাছ থাকবে তাদের দেখে যে আইস থাকবে সেটা হলো প্লাকয়েড আইস। একদম মুখস্থ, হ্যাঁ, পিন পয়েন্ট। আমাকে কিন্তু ওই যে পড়ানো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এইটা কিন্তু আবার তোমরা কমেন্টস করে জানাবো, যে এখানে 4টা বৈশিষ্ট্য বা 5টা বৈশিষ্ট্য কি কি পেলাম সেগুলো তুমি লিখে আমাকে জানাবো আর কি। তাহলে 1 নম্বর হলো কন্ডিকথিসের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা তরুণাস্থি নির্মিত। 2 নম্বর হলো কি তাদের দেহটা কি আইসে আবৃত? প্লাকয়েড আইসে। প্লাকয়েড আইসে কি আইসে? প্লাকয়েড আইসে কি থাকে? আবৃত থাকে আর কি। ওকে, এটা দরকার নাই। নিষেক হয় অভ্যন্তরীণ, এটা দরকার নেই। নিষেক হয় অভ্যন্তরীণ, পরিস্ফুটন প্রত্যক্ষ আর কি। নিষেক অভ্যন্তরীণ, এদের ক্ষেত্রে নিষেক অভ্যন্তরীণ হয়। ওকে, নিষেক অভ্যন্তরীণ। আর উদাহরণ হলো কি? স্কোলিওডন। স্কোলিওডন, আমরা যাকে শার্ক বলি সেটা হলো কি? স্কোলিওডন। হ্যাঁ, স্কোলিওডন, 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 SCOLIODON, স্কোলিওডন। এটাকে আমরা শার্ক বলি আর কি, শার্ক, শার্ক বা হাঙ্গর, হাঙ্গর, আমরা যাকে হাঙ্গর বলি সেটা হলো কি? স্কোলিওডন, হাঙ্গর। হ্যাঁ, স্কোলিওডন। তো আশা করি সকলে বুঝতে পারছো। তাহলে আমরা কন্ডিকথিসের বৈশিষ্ট্যগুলো শেষ করে ফেললাম আর কি। কি কি শিখলাম আমরা? 1 নম্বর তারা তরুণাস্থি নির্মিত, 2 নম্বর তাদের দেহ প্লাকয়েড আইসে আবৃত থাকে, আর 3 নম্বর শিখছি তারা নিষেক অভ্যন্তরীণ, আর 4 নম্বর বৈশিষ্ট্য শিখলাম কি, যে এক্সাম্পল নিলাম আর কি, যে তাদের উদাহরণ হলো কি? স্কোলিওডন, অর্থাৎ হাঙ্গর মাছ যেটা বলি, হাঙ্গর। হ্যাঁ, হাঙ্গর। সো এই হলো, এটা গেল আর কি। এবার আমরা চলে যাই এই মাছের লাস্ট যে শ্রেণীটা, শেষ শ্রেণীটা, সেটা আমরা শিখে বলবো। ওকে, মাসের শেষ শ্রেণী যেটা, সেটার নাম হলো অস্টিকথিস। অস্টিকথিস, হ্যাঁ, আমরা এর আগে শিখলাম যে কন্ডিকথিস, এখন শিখতেছি হলো অস্টিকথিস। সো এটা কিন্তু দেখো, অস্টিয়ন শব্দ অর্থ হলো বোন বা অস্থি, আর ইকথিস মানে তো মাছ, আমরা আগেই জানি ইকথিস মানে মাছ। ওকে, অস্টিয়ন মানে হলো অস্থি, আর ইকথিস মানে হলো মাছ। তার মানে কি দাঁড়াচ্ছে? সহজ কথা আর কি, যে সকল মাছ অস্থি নির্মিত তাদেরকে আমরা কি বলবো? অস্টিকথিস। যে সকল মাছ কি নির্মিত? অস্থি নির্মিত, তাদেরকে আমরা কি বলবো? অস্টিকথিস। যে সকল মাছ কি নির্মিত? অস্থি নির্মিত, তাদেরকে আমরা কি বলবো? অস্টিকথিস।
যে সকল মাছ অস্থি নির্মিত তাদেরকে আমরা কি বলবো? অস্টিকটিস। ওকে, যে সকল মাছ অস্থি নির্মিত তাদেরকে আমরা বলবো অস্টিকটিস। ওকে, সো এক্সাম্পল গুলো কি কি? জাস্ট ওটার বিপরীত গুলো, মানে বৈশিষ্ট্যগুলো। ওরা ছিল কি কন্ডিকটিসের ছিল তারা তরুণাস্থি নির্মিত অন্তকঙ্কাল, এদের হলো কি অন্তকঙ্কাল অস্থি নির্মিত অন্তকঙ্কাল। সহজ হিসাব। তাদের আইস ছিল প্লাকয়েড আইস, এদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আইস থাকে আর কি, অথবা নগ্ন থাকতে পারে দেহ। এমন কিছু মাছ আছে তাদের দেহে কোনো আইসই নেই, এরকম হতে পারে আর কি। তাহলে বিভিন্ন ধরনের আইস থাকবে। কি কি বিভিন্ন ধরনের আইসগুলো তো রাখা, যেমন মনে করো সাইক্লয়েড আইস, টিনয়েড আইস, এই ধরনের আইস তাদের মধ্যে থাকবে। ওকে, আচ্ছা চলে যায়। তারপরে এর দরকার নাই। নিষেক বাহ্যিক, নিষেক বাহ্যিক আর কি। নিষেক হয় ওদের ক্ষেত্রে ছিল নিষেক অভ্যন্তরীণ, এদের ক্ষেত্রে নিষেক কি বাহ্যিক। আমরা কিন্তু দেখো পার্থক্যগুলো কিন্তু হয়ে যাচ্ছে আর কি এর সাথে সাথে। আমরা বলছি যে কন্ডিকটিসের নিষেক হলো অভ্যন্তরীণ, আর এদের নিষেক হলো বাহ্যিক। এখন এই বিষয়টা তোমরা বুঝতে পারছো কিনা যে যে নিষেক অভ্যন্তরীণ, নিষেক বাহ্যিক, এই বিষয়গুলো কেমন? একটু সহজ এক্সাম্পল দিই নিষেক অভ্যন্তরীণ ও বাহ্যিকের মধ্যে দেখো। যেমন মনে করো ব্যাঙের ক্ষেত্রে নিষেক হলো বা মাছ দিয়ে, এটা তো মাছ মাছ দিয়ে এক্সাম্পল। সো বাহ্যিক নিষেক কখন? ধরো মা মাছ ডিম ছাড়ে, কোনো একটা জায়গায় ডিম ছাড়লো আর কি, তো তার পিছে পিছে পুরুষ মাছ যাবে আর কি। ডিম ছাড়ার পর ধরো কোনো এক জায়গায় ডিম ছাড়ছে আর কি, একটা মাছ ডিম ছাড়ছে, ওই ডিমের উপরে পুরুষ মাছ গিয়ে কি করবে? স্পার্ম ছাড়বে আর কি। তার মানে দেখো এই পুরো ঘটনাটা কি বাইরে ঘটলো না, অর্থাৎ মাছের দেহের বাইরেই ঘটনা করতেছে না। তার মানে কি দেখো, ডিম ছাড়লো মা মাছ, আর সেই ডিমের উপরে স্পার্ম দিল কি, অর্থাৎ শুক্রাণু ছাড়লো কে? পুরুষ মাছ আর কি। তাহলে দেখো এই ডিম মানে কি? ডিম্বাণু। আর স্পার্ম মানে হলো শুক্রাণু। এই ডিম্বাণু শুক্রাণু মিলিত হলো কোথায়? মাছের দেহের বাইরে কিন্তু হলো আর কি। তো এরকম হলে তখন তাকে আমরা কি বলি? বহির্নিষেক বলি বা বাহ্যিক নিষেক বলি আর কি। আর যদি দেহের ভিতরে হতো নিষেকটা, যে ডিমটা মাছের দেহের ভিতরেই আছে এবং স্পার্মটা মাছের দেহের ভিতরেই গেছে আর কি, এবং গিয়ে সেখানে নিষেক হয়েছে, তখন তাকে আমরা কি অভ্যন্তরীণ বা অন্তর্নিষেক বলতে হবে সেটাকে আমরা। তো আশা করি সকলে বুঝতে পারছো যে বহির্নিষেক এবং অন্তর্নিষেকের মধ্যে কি পার্থক্য। হ্যাঁ, বহির্নিষেক এবং অন্তর্নিষেকের মধ্যে কি পার্থক্য আশা করি বুঝতে পেরেছো আর কি। ওকে, তো এবার আসো। তো আমরা সেটাই বলতেছি আর কি। তাহলে এক হলো তারা অস্থিময়, দুই হলো বিভিন্ন ধরনের আইস থাকে, যেমন সাইক্লয়েড, টিনয়েড আইস থাকে। তারপর তাদের নিষেক কি থাকে? বাহ্যিক থাকে। উদাহরণ কি? লেবিও, এখানে ভুল আছে, রোহুতা লেখছে, লেবিও রুহিতা হবে। হ্যাঁ, রুহিতা, লেবিও রুহিতা, লেবিও রুহিতা, লেবিও রুহিতা, এদের বৈজ্ঞানিক একটা এক্সাম্পল রয়েছে আর কি, লেবিও রুহিতা। লেবিও রুহিতা তাদের কি এক্সাম্পল আর কি। ওকে, কমেন্টস করে ফেলছো, ভেরি গুড। সাথী কমেন্টস করছো, রবিল কমেন্টস করছো, ভেরি গুড, অ্যাক্টিভ থাকো। ওকে, তাহলে কি লেবিও রুহিতা, এখানে এই আর ও এইচ আই হবে রুহিতা, লেবিও রুহিতা, LABEO ROHITA, লেবিও রুহিতা। তোমরা ইন্টারমিডিয়েট একটু পড়ে আসছো, আর অনেক এক্সাম্পল দিলে দেওয়া যায় আর কি, মাছের যে এক্সাম্পল গুলো সেগুলো দেওয়া যেতে পারে আর কি। যাই হোক, যেমন টেনিওলাস ইলিশ দিতে পারি আমরা মাছের বইকে, যেমন অল্লাগো আট্টু বয়েল মাছের বইকে নাম, সেগুলো আমরা দিতে পারি আর কি। তো তুমি যে কোনো একটা ইউজ করলেই হবে। তাহলে এই হলো আমাদের মোটামুটি অস্টিকটিসের বৈশিষ্ট্যগুলো শেখা হয়ে গেল। তাহলে এক নাম্বার হলো তারা কি? অস্থি নির্মিত। দুই নাম্বার শিখলাম যে তাদের দেহে বিভিন্ন ধরনের আইস থাকে, সেটা সাইক্লয়েড হোক, টিনয়েড হোক, এরকম বিভিন্ন আইস থাকবে। তিন নাম্বার শিখলাম যে তাদের নিষেক হয় কি? বাহ্যিক হয়, নিষেক বাহ্যিক, এবং এক্সাম্পল কি শিখলাম? লেবিও রুহিতা। সো এই হলো মোটামুটি আমাদের, এটাও শেষ হয়ে গেল। এবার আসো, তাহলে আমাদের অধিশ্রেণী শেষ, অধিশ্রেণী 1 শেষ। এবার অধিশ্রেণী 2, অধিশ্রেণী 2 কে আমরা বলবো টেট্রাপোডা। অধিশ্রেণী 1 ছিল হলো পিসেস, আর অধিশ্রেণী 2 হলো কি? টেট্রাপোডা। অধিশ্রেণী 1 ছিল কি? পিসেস, আর অধিশ্রেণী 2 হলো কি? টেট্রাপোডা। অধিশ্রেণী 1 ছিল হলো পিসেস, আর অধিশ্রেণী 2 হলো কি? টেট্রাপোডা। অধিশ্রেণী 1 হলো কি? ছিল পিসেস, আর অধিশ্রেণী 2 হলো টেট্রাপোডা। তো আমরা জানি টেট্রা মানে হলো 4, আর পোডোস মানে হলো লেগ বা পদ। বোঝাই যাচ্ছে তাহলে টেট্রাপোডা কারা? টেট্রা মানে হলো 4, আর পোডা মানে হলো পা। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? 4 পা। যাদের 4 পা থাকবে তারা হলো টেট্রাপোডা। তবে শর্ত আছে, মানুষের কিন্তু আবার 4 পা নেই। মানুষ কিন্তু ব্যতিক্রম। হ্যাঁ, মানুষের 2 হাত 2 পা। ওকে, এটা ব্যতিক্রম। এরকম আরো 2 একটা প্রাণী থাকতে পারে, তারা হলো ব্যতিক্রম আর কি। তো মোস্ট অফ দেমের ক্ষেত্রে কি থাকে?
4টা পা থাকে, সো ওই জন্য নাম হচ্ছে টেট্রাপোডা। তো আমরা চলে যাই। এর আন্ডারে 4টা শ্রেণী আছে। কয়টা শ্রেণী? 4টা শ্রেণী। এই 4টা শ্রেণী শেষ করলে কিন্তু আমাদের এই পুরো ক্লাসিফিকেশন শেষ হয়ে যাবে। হ্যাঁ, এর আন্ডারে কয়টা শ্রেণী আছে? 4টা শ্রেণী আছে। এর আন্ডারে 4টা শ্রেণী রয়েছে। এর আন্ডারে 4টা শ্রেণী রয়েছে। আচ্ছা, তো আগে টেট্রাপোডার বৈশিষ্ট্যগুলো পড়ে নেই। 1 নম্বর, তারা সবগুলো স্থলে বসবাসকারী মেরুদণ্ডী প্রাণী, মানে এই যে পানির মধ্যে বাস করে না, তারা স্থলে বাস করে আর কি। তবে ব্যাঙের ক্ষেত্রে ব্যতিক্রম, তারা পানিতে থাকতে পারে, স্থলেও থাকতে পারে। আচ্ছা, তাদের দেখি 2 জোড়া আঙ্গুল সমন্বিত পথ। দেহে 2 জোড়া পথ থাকে, পা দেখে থাকে, আঙ্গুল থাকে আর কি। 2 জোড়া পা থাকবে, 2 জোড়া পা। আমাদের কিন্তু আবার 2 জোড়া পা নেই, আমাদের 1 জোড়া পা। হ্যাঁ, তো সাধারণত যেটা হয় সেটাই বলা হচ্ছে, 2 জোড়া পা থাকবে এবং সেই পায়ে কি থাকবে? আঙ্গুল থাকবে আর কি, আঙ্গুল। হ্যাঁ, তো সেটা বলছে আর কি। আচ্ছা, তার মানে তারা শ্বসন কার্য চালায় কিসের মাধ্যমে? ফুসফুসের সাহায্যে তাদের শ্বসন কার্য চালিয়ে থাকে আর কি। ওকে, ফুসফুসের সাহায্যে শ্বসন কার্য চালায়। খুবই এখানে আসলে ক্লাসিফিকেশন তো অনেকগুলো কিন্তু বৈশিষ্ট্য লেখা নেই, চাইলে কিন্তু এই ধরো টেট্রাপোডার কিন্তু 10, 12, 15, 20টা বৈশিষ্ট্য লেখা যায় আর কি। কিন্তু যেহেতু মানে জাস্ট ক্লাসিফিকেশন করছে, সর্বোচ্চ 3টা বৈশিষ্ট্য লাগে, এই জন্য বেশি বৈশিষ্ট্য কিন্তু যায় না আর কি। অল্প 2-3টা বৈশিষ্ট্য লিখে কিন্তু শেষ করে দিচ্ছে এটা। তো একদম কি বৈশিষ্ট্য যেগুলো সেগুলো রেখে বাকিগুলোকে ছাঁটাই করে দিচ্ছে আর কি। তারা স্থলে বাস করে, 2 জোড়া পা থাকবে, পায়ে কি থাকবে? আঙ্গুল থাকবে। তারপরে সেগুলো কিন্তু তাদের শ্বসনের কাজ চালায় কিসের মাধ্যমে? ফুসফুসের সাথে তাদের কি হয়? শ্বসন কার্য চালিয়ে থাকে আর কি। সেটা আমরা শিখলাম। এবার আসো, আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি যে তার 4টি ক্লাসে তাদেরকে ভাগ করা হয়েছে। সেই 4টি ক্লাসগুলো কি কি সেটা আমরা এখন আলোচনা করবো। ওকে, 4টি ক্লাস। প্রথম ক্লাসের নাম হলো অ্যামফিবিয়া। প্রথম ক্লাসের নাম কি? অ্যামফিবিয়া। প্রথম ক্লাসের নাম কি? অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া। তো এই যে পরিচিত বিষয় তোমাদের সামনে চলে আসছে আস্তে আস্তে, তোমাদের কাছে এখন কিন্তু সহজ লাগবে পড়া আর কি। তো আমরা জানি এমফি শব্দ তো বোথ। এমপি শব্দ তো বোথ মানে উভয়, উভয়, উভয়। এমপি শব্দ তো উভয়। আর বায়স মানে হলো জীবন। যারা উভয় জায়গায় জীবন যাপন করে তারা হলো কি? এমফিবিয়াস। হ্যাঁ, উভয় জায়গায় তারা জলে এবং স্থলে বাস করে, তারা হলো কি? এমফিবিয়াস। যারা জলে এবং স্থলে বাস করে তারা হলো কি? এমফিবিয়া। ওকে, অ্যামফিবিয়া। সো প্রথমে আসলে আমরা অ্যামফিবিয়া শুরু করতেছি, শ্রেণী 1 অ্যামফিবিয়া। এটা দিয়ে শুরু করতেছি, তার বৈশিষ্ট্যগুলো দেখো আর কি। সো প্রথম বৈশিষ্ট্য তাদের, তারা বলছে যে অধিকাংশ স্থলে বাস করে, বাট ভ্রূণীয় পরিস্ফুটনের সময় কোথায় সম্পন্ন হয়? পানিতে। সো নর্মালি চিন্তা করো, তোমার ঘরের কোণে যে কোনো বংটা আছে, সারা বছর তোমার ঘরের কোণেই সে থাকবে, পোকামাকড় এটা ওটা খাবে। কিন্তু যখন রিপ্রোডাকশন সিজন আসবে, দ্যাটস মিন হলো তাদের প্রজনন ঋতু আসবে, তখন কিন্তু তারা ঠিকই পানিতে চলে যায়। পানিতে গিয়ে তারা ডিম পারে। তো ডিম পাড়ার পরে সেই ডিমের উপরে পুরুষ ব্যাঙ এসে আবার ডিম পারে, এবং তারা ডিম পাড়া শেষ হলে কিন্তু আবার পানি থেকে উঠে চলে আসে আর কি। সো তারা কিন্তু এই যে পানিতে থাকলো, আবার স্থলেই কিন্তু এসে জীবনযাপন করতেছে। আর তাদের যে এই যে ডিমগুলো রেখে আসলো, সেই ডিমগুলো আবার পরিস্ফুটিত হয় কোথায়? পানিতে পরিস্ফুটিত হয়। পানিতে পরিস্ফুটিত হয়ে আস্তে আস্তে সে কি হয়? ট্যাডপোল লার্ভা হয়, লার্ভা হয়ে তারপর আস্তে আস্তে তার ব্যাঙাচি হয়। সেই ব্যাঙাচি থেকে আস্তে আস্তে বড় হয়ে সেটা কি ব্যাঙে রূপান্তর হয়। ব্যাঙে রূপান্তর হতে কিছু ব্যাঙ পানিতে থেকে যায়, আবার কিছু ব্যাঙ পানি থেকে ডাঙায় উঠে চলে আসে আর কি। সো এই হলো মোটামুটি এদের সিস্টেম। সো এই জন্য বলছে যে অধিকাংশ স্থলবাস করে, কিন্তু ভ্রূণীয় পরিস্ফুটনের সময় কোথায় চলে যায়? পানিতে চলে যায় আর কি। 1, 2 নম্বর হলো যে দেহত্বক আর্দ্র থাকে, নগ্ন থাকে এবং গ্রন্থিময় থাকে। খেয়াল করো, একটা ব্যাঙের গা যদি তুমি টাচ করো দেখবে যে সবসময় ভেজা 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 থাকবে আর কি। এটা হলো আর্দ্র। তারপর কি থাকবে? নগ্ন থাকবে। মানে এই ব্যাঙের গায়ের আবরণের উপরে এক্সট্রা কোনো এরকম লোম টোম বা অন্য কিছু থাকবে না আর কি। তো এটা হলো মানে নগ্ন মিন করছে আর কি। আর শেষে গিয়ে বলছে কি গ্রন্থিময়, এদের গায়ে কি থাকবে? ফোটা 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 কি অনেক গ্রন্থি থাকে আর কি। হ্যাঁ, সো আমরা সেগুলো জানি আর কি। তো এই হলো 2 নাম্বার। 3 নাম্বার, তাদের কি থাকে? ফুসফুসও থাকবে, ফুলকাও থাকবে, ত্বক, এই সবগুলোর মাধ্যমে তারা কি করবে? শ্বসন কার্য সম্পন্ন করে থাকে আর কি। ফুসফুস, ফুলকা, ত্বক এদের মাধ্যমে তারা শ্বসন কার্য সম্পন্ন করে। ফুসফুসের মধ্যে ডাঙায় ওঠে, ত্বকের সাহায্যে ডাঙায় ওঠে। তারপরে যখন পানিতে নামে তখন আবার কিসের মাধ্যমে? তারা হলো ওই ফুলকার সাহায্যে শ্বসন কার্য চালায়। তো এরকম বিভিন্ন জিনিস দিয়ে তারা কি করে? শ্বসন কার্য চালিয়ে থাকে আর কি।
তো এই হলো মোটামুটি আমরা 3টা বৈশিষ্ট্য বলে ফেললাম। স্থলে বাস করে পরিস্ফুটন হয় কোথায়? পানিতে। 2 শিখলাম হলো যে তাদের দেহত্বক আর্দ্র, নগ্ন এবং কি তোমার গ্রন্থিময় হয়ে থাকে। 3 নাম্বার শিখলাম যে তারা ফুসফুস, ফুলকা এবং ত্বকের সাহায্যে কি হয়? তাদের শ্বসন কার্য চালিয়ে থাকে আর কি। উদাহরণ হলো কি? বুফো মেলানোস্টিকটাস, বুফো মেলানোস্টিকটাস, বুফো মেলানোস্টিকটাস। কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম হলো বুফো মেলানোস্টিকটাস, বুফো মেলানোস্টিকটাস। হ্যাঁ, বুফো মেলানোস্টিকটাস। কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম হলো কি? বুফো মেলানোস্টিকটাস। ওকে, কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি? বুফো মেলানোস্টিকটাস। তো এই হলো, এটা শেষ হয়ে গেলো। এবার চলার পরের ক্লাসে চলে যাচ্ছি। শ্রেণী 2 রিপ্টিলিয়া, রিপ্টিলিয়া, শ্রেণী 2 রিপ্টিলিয়া। এখানে আমরা চলে যাচ্ছি। শ্রেণী 2 রিপ্টিলিয়া। তো ল্যাটিন শব্দ রেপ্ট অর্থ হলো ক্রল করা, ক্রল করা বা বুকে হাঁটা। তো যে সকল প্রাণী বুকে ভর দিয়ে চলে তাদেরকে আমরা বলি কি? রেপ্টিলিয়া। ল্যাটিন শব্দ রেপ্ট অর্থ কি? ক্রল করা, দ্যাটস মিন বুকে ভর দিয়ে যারা চলে তারা। যে সকল প্রাণী বুকে ভর দিয়ে চলে তাদেরকে আমরা কি? রেপ্টিলিয়া বলি। তো এদের বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো একটু দেখি। প্রথম কথা, আমরা আগে দেখছিলাম যে ব্যাঙের ক্ষেত্রে বা অ্যাম্ফিবিয়াদের ক্ষেত্রে ত্বক থেকে আর্দ্র থাকে, এদের ক্ষেত্রে কি থাকে? শুষ্ক থাকবে, ত্বক শুষ্ক থাকবে এবং ত্বকটা পুরো শরীরটা কি? আইস দ্বারা আবৃত থাকবে। ধরো তুমি এই ক্ষেত্রে সাপের কথা চিন্তা করো, সাপের গায়ে কিন্তু আইস আছে আর কি। তার মানে গায়ে এপিডার্মাল আইস দ্বারা আবৃত থাকে আর কি। হ্যাঁ, এপি দ্বারা আইস দ্বারা কি থাকে? আবৃত থাকে আর কি। তাহলে এক শিখলাম হলো যে ত্বক থাকবে শুষ্ক, মানে সবসময় শুকনো টাইপের থাকবে আর কি। 2 হলো গায়ে কি আছে? আইস থাকবে, আইস, আইস দ্বারা আবৃত থাকবে। আর দেহের তাপমাত্রাটা খুবই গুরুত্বপূর্ণ, পরিবেশের সাথে কি করে? ওঠানামা করে আর কি। দেহের তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করে। ধরো সাপের ক্ষেত্রে কিন্তু দেহের তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করে। পরিবেশের টেম্পারেচার যদি খুব কমে যায় তাহলে সাপের দেহের শরীরের তাপমাত্রা কমে যায়, আবার টেম্পারেচার বেড়ে গেলে সাপের দেহের টেম্পারেচারও বেড়ে যায় আর কি। সো এই যদি অবস্থা হয় তাহলে কি হয়? সাপকে কিন্তু এই জন্য কি হয়? হাইবারনেশনে যেতে হয়। কিন্তু তারা কিন্তু শীতকালে কিন্তু দেখবে তুমি আশেপাশে খুব একটা সাপ দেখতে পাবা না আর কি, কারণ তারা গর্তে তখন লুকিয়ে থাকে আর কি। কেন? কারণ অত্যধিক শীতে তারা জমে যাবে, জমে কিন্তু মারা যেতে পারে। এই জন্য তারা কিন্তু খুব প্রয়োজন ছাড়া, ধরো খাবার গ্রহণ বা অন্যান্য কাজ ছাড়া কিন্তু বের হয় না। আর একটা কথা বলে রাখি, সাপ কিন্তু প্রতিদিন খাবার খায় না, মাথায় রেখো। ও কিন্তু প্রতিদিন খাবে না, একদিন খাবে, ওই 10-15 দিন চলে যাবে এটা খাবার দিয়ে। কোনো কোনো ক্ষেত্রে 1 মাস 2 মাসে চলে যেতে পারে এক খাবার দিয়ে আর কি। ওকে, এই একবার খায়, খেয়ে সেটা হজম করতে থাকে, খুব স্লোলি তাদের মেটাবলিজম হয় আর কি। ওকে, তাদের মেটাবলিজম রেট খুবই স্লো, দ্যাটস ওয়াই তারা কিন্তু এটা করতে পারে আর কি। ওকে, সো তাই আমরা এক নম্বর শিখলাম তাদের দেহের ত্বক শুষ্ক, আইস দ্বারা আবৃত থাকে এবং পরিবেশের সাথে তাপমাত্রা কি করে? ওঠানামা করে। এক। তারপর শিখলাম যে এটা দরকার নেই, নিষেক হয় অভ্যন্তরীণ। রেপ্টিলিয়াদের ক্ষেত্রে নিষেক হয় কি? অভ্যন্তরীণ। তার মানে আহ, ডিম পারলো ভালো কথা, কিন্তু ডিম পাড়ার আগে যে নিষেক হয়, শুক্রাণু ডিম যে মিলিত হয়, সেটা দেহের ভিতরেই হবে আর কি। সেটা হলো নিষেক অভ্যন্তরীণ আর কি। নিষেক কি? অভ্যন্তরীণ। তারপর আর এখান থেকে কিছু লাগবে না, এক্সাম্পল লাগবে। দেখো ভেরানাস, ভেরানাস নাও, ভেরানাস, ভেরানাস কারা বলো তো? এটা হলো গুই সাপ। গুই সাপকে কিন্তু, গুই সাপের বৈজ্ঞানিক নাম হলো ভেরানাস। আসলে গুই সাপের বাংলাটা হলো, ইংলিশটা হলো মনিটর। তাহলে ভেরানাস মনিটর যেটা আর কি, সেটা আর কি ওখান থেকে আছে। তো ভেরানাস, ভেরানাস তোমরা যে গুইসাপগুলো দেখতে পাও সেগুলো হলো, এই বৈজ্ঞানিক নাম হলো ভেরানাস। সো এই ভেরানাস গুইসাপ, গুইসাপ হলে এটার এক্সাম্পল হিসেবে নেওয়া হয়েছে এখানে, ঠিক আছে। তো এই হলো মোটামুটি এটা গেল ছিল। আশা করি সকলে বুঝতে পারছো আর কি। এবার পরের পয়েন্টে চলে যাচ্ছি আমরা। অ্যাভিস, অ্যাভিস, হ্যাঁ, অ্যাভিস, AVES, অ্যাভিস। আমরা পরের অংশে চলে যাচ্ছি, অ্যাভিসে চলে যাচ্ছি। অ্যাভিস, ল্যাটিন শব্দ AVIS, অ্যাভিস, AVIS, অ্যাভিস মানে হলো কি? পাখি। ল্যাটিন শব্দ অ্যাভিস মানে হলো কি? পাখি। আর নর্মালি অ্যাভিস মানে হলো কি? AVES, অ্যাভিস। হ্যাঁ, মাথায় রেখো। ল্যাটিন শব্দ AVIS, অ্যাভিস মানে হলো কি? পাখি। ওইখান থেকেই শব্দ হচ্ছে AVES, অ্যাভিস। অ্যাভিস মানে এটা পাখি। এই শ্রেণীর আন্ডারে যত প্রাণী আছে সবগুলো হলো কি? পাখি, পাখি শ্রেণী আর কি। তো তারা কারা কারা দেখো, তাদের বৈশিষ্ট্যগুলো তুমি নর্মাল একটা পাখিকে চিন্তা করো, তো তোমার বৈশিষ্ট্যগুলো অটোমেটিক, তোমার আসলে কোনো বৈশিষ্ট্য মুখস্থ করার দরকার নেই, তুমি দেখলেই পারবা আর কি। ধরো একটা পাখিকে চিন্তা করো, পাখির গায়ে কি আছে? পালক আছে, কি থাকে? পালকে আবৃত থাকে। ওকে,
এবার চিন্তা করো, পাখির কি 2 জোড়া পা আছে? না, 1 জোড়া পা থাকে, আর সামনে জোড়া পা কি হয়ে গেছে? ডানা হয়ে গেছে। কিরকম কি? ডানা। তো সেটাই বলছে অগ্রপথ কিসে পরিণত হয়েছে? ডানায় রূপান্তরিত হয়েছে। 2। ওকে। আচ্ছা, এবার পাখির যে হাড়গুলো আছে, সেই পাখির হাড়গুলো কি হয়? এগুলো কি অনেক ভারী হয়? না, ভারী কিন্তু হয় না, মাথায় রেখো। পাখির হাড়গুলো খুব পাতলা হয়ে থাকে। মুরগি দিয়ে চিন্তা করো না, মুরগি দিয়ে চিন্তা করো, তুমি নর্মালি চিন্তা করো একটা কবুতরকে চিন্তা করো। কবুতরের মাংস খাওয়ার সময় তার হাড় যখন খাইছো, হাড়ের মাঝখানে দেখি ফাঁকা থাকে না? ভিতরে কিন্তু কিছু থাকে না, কিন্তু একদম ফাঁকা থাকে। সো ফাঁকা থাকলে সুবিধা কি, তাদের উঠতে সহজ হয়। বেশি ভারী হলে তো পড়ে যাবে আর কি। এই জন্য তারা, তাদের হাড়ের ভিতরে কি থাকে? ফাঁকা থাকে আর কি। সো বুঝতে পারছো আশা করি। সেই জন্য বলছে অন্তকঙ্কাল, অন্তস্থ কঙ্কাল হালকা এবং শক্ত হয়ে থাকে। হালকা এবং কি হয়ে থাকে? শক্ত হয়ে থাকে। তো আশা করি বুঝতে পারছো আর কি। এবার আসো, পরে এসে চলে আসি। মস্তকের অগ্রভাগে কি থাকে? চঞ্চু থাকে। চঞ্চু, চঞ্চু অবস্থিত। হ্যাঁ, এবং চোয়ালে কি থাকে না? দাঁত থাকে না আর কি। চঞ্চু কি? তাদের যে ঠোঁট, ঠোঁটকে উম, ওই ইংলিশে বলে বিক, বাংলায় বলে চঞ্চু। আমাদের ক্ষেত্রে ঠোঁট হয়, ওদের ক্ষেত্রে কিন্তু ঠোঁট হয় না, মাথায় রেখো। ওদেরকে চঞ্চু বলে আর কি। চঞ্চু, তাদের কি থাকে? মস্তকের সামনে ভাগে কি থাকে? চঞ্চু থাকে, চঞ্চু অবস্থা। এবং চোয়ালে কোনো দাঁত নাই। তুমি খেয়াল করে দেখো, পাখির যে চোয়াল আছে, এই চঞ্চু আছে, এখানে কোনো দাঁত আছে কিনা খেয়াল করে দেখো, কোনো দাঁত কিন্তু নাই। ওকে। এটা এক্সাম্পল আমরা কাকে নেবো? যেমন কলম্বো লিবিয়া। কলম্বো লিবিয়া হলো কবুতরের বৈজ্ঞানিক নাম। কলম্বো, কলম্বা লিবিয়া, এটা হলো কবুতরের বৈজ্ঞানিক নাম। কলম্বা লিবিয়া, এটা হলো কবুতরের বৈজ্ঞানিক নাম। তাহলে আমরা এখান থেকে কি কি শিখলাম? এক হলো দেহ পালক দ্বারা আবৃত থাকে। 2 শিখলাম যে অন্তকঙ্কা কি অগ্রপথ কিসে? ডানায় রূপান্তরিত হয়েছে। 3 শিখলাম যে অন্তস্থ কঙ্কাল হালকা হয়ে থাকে এবং শক্ত হয়ে থাকে। 4 আমরা শিখলাম কি, যে তাদের আহ মস্তকের অগ্রভাগে চঞ্চু অর্থাৎ ঠোঁট থাকে, এবং সেই ঠোঁটে কোনো কিছু থাকে না, দাঁত থাকে না, দন্তবিহীন হয়ে থাকে। অ্যাজ উদাহরণ কি? কলম্বো লিবিয়া। উদাহরণ কি? কলম্বো লিবিয়া। তো আশা করি বুঝতে পারছো। এবার লাস্ট অন, সর্বশেষ যেটা, এটা হলো ম্যামালিয়া। হ্যাঁ, এটা পড়লেই কিন্তু আমাদের শেষ। হ্যাঁ, ম্যামালিয়া পড়লেই কিন্তু আমাদের ক্লাসিফিকেশন শেষ, প্যারাও শেষ। হ্যাঁ, ক্লাসিফিকেশন শেষ, প্যারাও শেষ। ম্যামালিয়াটা পড়তে পারি। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তো আসো ম্যামালিয়া, শ্রেণী 4 ম্যামালিয়া। ম্যাম্মা শব্দ অর্থ হলো ব্রেস্ট বা স্তন গ্রন্থি, ওইখান থেকে শব্দটা আসছে আর কি। এখানে বৈশিষ্ট্য আমরা কি কি শিখবো? এক হলো দেহত্বক লোম দ্বারা আবৃত। লোম, আমাদের শরীরে কিন্তু লোম আছে, শরীর প্রত্যেকটা জায়গায় কি আছে? লোম আছে। তো এরকম গরুকে চিন্তা করো, গরুর সারা দেহ কি লোম দ্বারা আবৃত থাকে। ছাগলকে চিন্তা করো, সারা দেহ কি দ্বারা আবৃত থাকে? লোম দ্বারা আবৃত থাকে। ওকে, এরকম লোম দ্বারা কি থাকে? আবৃত থাকে আর কি। ওকে, তারপরে এসো, নবজাতক কি? মাতৃ স্তন্য দুধকে কি হয়? পালিত হয় আর কি। হ্যাঁ, নবজাতক যে শিশু থাকে, সেই শিশু কি হয়? মাতৃস্তন্য দুধ খেয়ে সে পান করে থাকে। আর বহিকর্ণে কি থাকে? কর্ণছত্র বিদ্যমান থাকে। বহিকর্ণ কোনটা? এই যে আমাদের এইটা হলো কি, আমারটা তো ঢাকা থাকে, এই যে এটা হলো, আমরা কান বলতে এটাকে বুঝি না, এটাই কিন্তু কান মনে করি, কিন্তু এটা কিন্তু কানের একটা অংশ আর কি। তো এটা হলো বহিকর্ণ, তার পরে থাকে মধ্যকর্ণ, তারপরে কি থাকে? অন্তকর্ণ আর কি। ঠিক আছে। তো এটা হলো বহিকর্ণ, এই যে এটাকে আমরা বলি পিনা বলি, এটাকে আমরা পিনা কি বলি? পিনা। তো এই হলো পিনা। বলছে বহিকর্ণ কর্ণছত্র বিদ্যমান। কর্ণছত্র হলো বাংলায় বলে কর্ণছত্র, ইংলিশে বলে পিনা বলে আর কি। ওকে। আচ্ছা, তারপর বলছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম থাকবে। বক্ষ এবং উদর গহ্বরকে পৃথক করছে আর কি। ডায়াফ্রাম কোনটা? একটু প্র্যাকটিক্যালি দেখি আর কি। জোরের একটা কি নাও, প্রশ্বাস নাও, দেখবা তোমার পেটে কিছু একটা গিয়ে চাপ দিচ্ছে আর কি। যে পর্দাটা গিয়ে চাপ দিচ্ছে ওইটার নাম হলো কি? ডায়াফ্রাম। এটা কি করছে? আমাদের যে বক্ষীয় গহ্বর এবং উদর গহ্বর, অর্থাৎ বুক এবং পেট, এই দুইটার যে গহ্বর থাকে, সেই গহ্বর দুটিকে আলাদা করে রাখছে একটা পর্দা। সেই পর্দার নাম হলো কি? ডায়াফ্রাম। সেই পর্দার নাম কি? ডায়াফ্রাম। তো সেটার কথা বলছে আর কি। ডায়াফ্রাম দ্বারা এই বক্ষ এবং উদর গহ্বর কি থেকে আলাদা করা থাকে, পৃথক করা থাকে আর কি। ওকে। আর সর্বশেষ যদি আপনার এক্সাম্পল, এক্সাম্পল হলো হোমো সেপিয়েন্স। হোমো সেপিয়েন্স। ওকে, মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো সেপিয়েন্স। সো এই হলো মোটামুটি হয়ে গেল আর কি। হ্যাঁ, মানুষ ম্যামালিয়া শ্রেণীর অন্তর্গত। মোটামুটি আমাদের হয়ে গেল আর কি আজকের মতো এখানেই। যদিও এই ক্লাসে আর দুইটা পার্থক্য আছে, পার্থক্য এক প্রকার আমাদের পড়া হয়েই গেছে, কিন্তু আজকে আর মনে হয় কন্টিনিউ করা ঠিক হবে না, অনেক লং ক্লাস হয়ে গেছে আর কি।
তো আগামী ক্লাসে ইনশাল্লাহ যথারীতি তোমাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। এবং এই অধ্যায়টা, ভূমিকা অধ্যায়টা শেষ হয়ে যাবে, আমরা নতুন একটা পরবর্তী অধ্যায় শুরু করে দেবো আর কি ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলে ভালো থেকো।